আসসালামু আলাইকুম, খুরশিদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু আজ সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আচরণবিধি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রী হলে প্রচারণা চালানো যাবে। আর ছাত্র হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারের সুযোগ রাখা হয়েছে। প্রচার কাজ চালানোর নির্ধারিত দিনগুলোই সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না বলে নির্দেশনা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কথা রয়েছে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, সব প্যানেলের প্রার্থীরা কি প্রচারণা শুরু করেছেন? কাকলি, সকাল থেকে আজ আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা কয়েকটি প্যানেলকে দেখেছি যারা প্রচারণায় অংশ নিয়েছেন। আর বেশিরভাগ প্যানেলের প্রার্থীরাই কিন্তু আজ সিনেট ভবনে সকাল 11টা থেকে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং অফিসারের নেতৃত্বে, তাদের সাথে কিন্তু একটি আচরণবিধি সংক্রান্ত একটি বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে তারা কিভাবে আচরণবিধি রক্ষা করবেন এবং আচরণবিধি ভঙ্গ যেন কেউ না করে সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু প্রার্থী তারা প্রচারণা শুরু করেছে সকাল 10টা থেকে। তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করেছেন এবং তারা নিজ যেই ইশতেহার রয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়েছেন আমরা দেখেছি। এছাড়াও সিনেট ভবনে সকাল 11টা থেকে কিভাবে প্রচারণা চালাতে হবে, আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে আজ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ রাত 11টা পর্যন্ত সাংগঠনিক পরিচয় কিংবা ব্যক্তিগত উদ্যোগে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়া লিফলেট এবং যেই পোস্টারিংয়ের যেই কাজটি রয়েছে সেগুলো কিন্তু তারা আজ থেকে চালাতে পারবেন প্রচারণা এভাবে। এবং তাছাড়া বলা যায় যে আজ বিকাল 4টা নাগাদ চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন সে তালিকাটিও প্রকাশ করার কথা রয়েছে। সেই অনুযায়ী প্রার্থীরা তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখেছি যে ছাত্রদল, শিবিরের যেই প্যানেল এবং বাকচাষের প্যানেল তারাও কিন্তু এই সিনেট ভবনের এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকে অংশ নিয়ে তারাও তাদের নানা ধরনের সমস্যা জটিলতার কথাও তুলে ধরার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের, তাদের কাছ থেকে কিন্তু নির্দেশনা নিয়ে এখন হল ত্যাগ করছেন। আমরা দেখছি একটু পরেই হয়তো তারা মাঠ পর্যায়ে প্রচারণায় নামবেন এবং সে পর্যন্ত হয়তো তাদের সাথেই আমরা থাকবো। তার পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। কাকলি, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম ডাকসু নির্বাচনের প্রচারণার খবর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের উপর আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগে শুনানি শুরু হয়। আদালতে জামায়াত ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী শিশির মনির। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ 3 জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। 2004 সালের 4 আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগের 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। দর্শক, এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, রিভিউ শুনানি কোন পর্যায়ে আছে? কাকলি,
প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে আজকে 2 নম্বর আইটেম ছিল এই রিভিউ শুনানিটি, এবং তখন শুনানি শুরু হয়। এখন কিন্তু শুনানি চলছে, মাঝখানে 40 মিনিটের মতো বিরতি ছিল। এই মুহূর্তে শুনানি করছেন জামাতের যে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা কখন এসেছিল, কিভাবে বিলুপ্ত হলো সেই প্রেক্ষাপট বলছেন। অর্থাৎ 1996 সালে বিএনপি যখন ক্ষমতা ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে। তারপরে হাইকোর্টে একজন আইনজীবী আসেন এটার বিরুদ্ধে, কিন্তু হাইকোর্ট এই ত্রয়োদশ সংশোধনী এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে বৈধ বলে রায় দেয়। তারপর এটা আপিল বিভাগে যায়, গেলে সেখানে প্রধান বিচারপতি ছিলেন তৎকালীন ABM খায়রুল হক। তার নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে অবৈধ ঘোষণা করে ত্রয়োদশ সংশোধনীটাকেও অবৈধ ঘোষণা করা হয়। এরপর তিনি যান, চাকরি থেকে অবসরে যাওয়ার 16 মাস পর রায় দেন, এবং রায়ে যে সংক্ষিপ্ত রায় দিয়েছেন সেই পূর্ণাঙ্গ রায়ে কিন্তু তার ব্যতিক্রম হয়েছে। কীরকম হয়েছে, যে তখন বলেছিল যে পরবর্তী 2টি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আলোকে হতে পারে, এই কথাটা কিন্তু রাখেনি। এবং এইখানে এখন বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে এই খায়রুল হকই হচ্ছেন এই রায়ের মাধ্যমে এই যে গণতন্ত্রের যে একটা কবর রচনা এই হয়েছে এটা তার রায়ের মাধ্যমে, এবং যে নির্বাচনী ব্যবস্থার যে একটা বাজে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই রায়ের মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যদি অন্তত 2টা বারও থাকতো পরবর্তীতে, তাহলে আজকে এই অবস্থা হতো না, দেশের এই সংকট তৈরি হতো না, নির্বাচনকে কেউ প্রভাবিত করতে পারতো না যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতো। যাই হোক, সেই 5ই আগস্টের পর আমরা দেখেছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের সেক্রেটারি জেনারেল, সুজনের সম্পাদক সহ 5টি পৃথক রিভিউ আবেদন করা হয়। এখন এই 5টি পৃথক রিভিউর উপর শুনানি হচ্ছে। আজকে শুনানি শেষ করতে পারবে না, আগামীকালও শুনানি হবে, এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিনও আছেন বিএনপির পক্ষে, তিনি শুনানি করবেন। আরও কয়েকজন আইনজীবী সেখানে উপস্থিত আছেন, এবং এই প্রেক্ষাপটে তারা যেটি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা ফিরে আসলে পরে কোনো সরকারই যখন ক্ষমতায় থাকবে তারা স্বৈরাচারী আচরণ করতে পারবে না, নির্বাচনটা নির্বাচনের মতোই হবে, এবং এই জন্য তারা সেই ব্যবস্থাটাকে পুনরুজ্জীবিত করার জন্য এই রিভিউ করেছেন। এখন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন এই পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি করে কি অর্ডার দেন সেটাই এখন বিবেচনার বিষয়, দেখার বিষয়। কাকলি। দর্শক, জানছিলাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা রিভিউর শুনানির খবর। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি শপথ নেবেন আজ দুপুরে। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভুঁইয়া, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, SM সাইফুল ইসলাম, মোহাম্মদ আসিফ হাসান, মোহাম্মদ জিয়াউল হক, দিহিদার মাসুম কবির, জেসমিন আরা বেগম, মুরাদ মাওলা সোহেল। রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়া বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। ঘুরে দেখেন দাতাদের অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা হাতে কলমে কাজ শিখছেন। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ জানান তারা। পরিদর্শনকারী বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টি। প্রতি $12 করে এই মুহূর্তে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে, সেটাও যে একজন মানুষের জন্য কত অপর্যাপ্ত, এবং এই $12 বিনিময়ে আসলে তারা কতটুকু খেতে পারছেন সেটা তারা দেখে গেছেন। এটা বাড়ানো যদি সম্ভব নাও হয়, কোনো কারণে যদি কমে যায়, তাহলে এখানে যে মানবিক বিপর্যয়টা হবে সেইটা আজকে যারা অতিথি এসেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাদেরকে সরেজমিনে।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে তৃতীয় দিনের মতো শুনানি চলছে। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তৃতীয় দিনে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার 27 আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে শুনানি হবে। বুধবার শুনানির শেষ দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। যারাই খাল বা ভূমি দখল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় ঐতিহ্যবাহী সুভাড্ডা খাল খনন, উন্নয়ন ও সুরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। কেরানীগঞ্জে যারা খাল ও ভূমি দখলের কাজে জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সংখ্যা খুব বেশি, যেহেতু শহরে এই ভূমিদস্যুদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। আর আপনারা অনেকেই কিন্তু এই ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিতে এবং কঠোর হস্তে দমন করতে হবে। যেমন আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। দর্শক, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর জানতে যাচ্ছে স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগরের কাছে। সাগর, অংশীজন সংলাপের অংশগ্রহণকারীরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, তো এ সম্পর্কে আর কি তথ্য আছে? আজকে এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত এই রোহিঙ্গা সংকট সমাধান এবং তাদের প্রত্যাবাসন নিয়ে আয়োজিত কনফারেন্স বা সম্মেলনটি শেষ হচ্ছে। তো আজকে সকাল 10টা নাগাদ রোহিঙ্গা ক্যাম্পে এই অংশীজনরা আজকে ভিজিট করেন এবং তারা সেখানে দেখেন যে তাদের অর্থায়নে যে সকল ট্রেনিং সেন্টারগুলো বা যে সকল ইগুলো ছিল বা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো কেমনভাবে চলছে এবং সেখানে যে সকল রোহিঙ্গা জনগোষ্ঠীর নাগরিকরা তারা যেভাবে কাজ করছেন, তারা যে কাজ শিখছেন সেটিও তারা দেখেছেন। এবং একই সাথে তাদেরকে জানানো হয়েছে যে বাংলাদেশে এখন যেই পরিমাণ বা যে সংখ্যক রোহিঙ্গা রয়েছে তাদের জন্য পর্যাপ্ত অর্থ সহায়তা আসলে পাওয়া যাচ্ছে না, ফলে রোহিঙ্গাদের মানবিক সংকট আরও ধীরে ধীরে আরও গভীরের দিকে যাচ্ছে এবং হয়তোবা আগামী ডিসেম্বরের পর তাদের এই অর্থ সংকটের ফলেই তাদের যে মানবিক জীবন, অমানবিক জীবন সেটি আসলে আরও বেশি মানবেতরের দিকে চলে যেতে পারে। এবং এইটিও একই সাথে বলা হয়েছে যে এর ফলে রোহিঙ্গারা যারা কিনা কাজ পাচ্ছে না কিংবা যারা কিনা আসলে অর্থ সংকটে ভুগছে, যাদের আসলে যেই নাগরিক বা যেই ধরনের আসলে মৌলিক অধিকার সেগুলোতে তারা বঞ্চিত হচ্ছে, সেটি কিন্তু বাংলাদেশের জন্য আসলে একটা আশঙ্কা হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বা দেখেছি যে এই জনগোষ্ঠীর মানুষেরা অনেক অপরাধ কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন এবং এটি আগামী দিনে আরও বেশি বাড়তে পারে। একই সাথে যেই পরিমাণ বা যে সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশ অবস্থান নিয়েছেন, প্রতিনিয়ত কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে আরও অনেকে প্রবেশ করছেন। তো এই অনুপ্রবেশের ফলে এই রোহিঙ্গা সংকটটি আরও বেশি আসলে সংকটাপূর্ণ হয়ে যাচ্ছে এবং এই সকল বিষয়গুলোকেই আজকে বাংলাদেশের পক্ষ থেকে এই অংশীজন যারা আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোকে পরিদর্শন করছে তাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তাদের কাছে আহ্বান জানানো হয়েছে যাতে করে তারা ভবিষ্যতে খুব দ্রুতই তাদের যেই ফান্ড বা যেই ডোনেশন এবং যে মানবিক সহায়তা সেটি যেন আসলে তারা বৃদ্ধি করেন। একই সাথে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনাগুলোকে আরও বেশি কার্যকরী করার জন্য তাদের প্রতি উদ্যোগ জানানোর আহ্বান জানানো হয়েছে, যাতে করে এই উদ্যোগ গ্রহণের ফলে বৈশ্বিক পর্যায়ে যারা এখনও রোহিঙ্গা সংকটে মাথা ঘামাচ্ছে না তাদেরও দৃষ্টি আকর্ষণ করার একটি প্রক্রিয়া চলছে। তো বাংলাদেশে আজকে এই কনফারেন্স বা এই সম্মেলন শেষ হওয়ার পর আগামী জাতিসংঘের যে অধিবেশন সেখানে এর পরবর্তী কার্যক্রমটি চলবে। তো এই ছিল কাকলি রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিদর্শনের খবর। দর্শক, জানছিলাম রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের খবর। দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এরই ধারাবাহিকতায় দীর্ঘ 2.5 বছর পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে 15 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ। তিনি জানান, সোমবার রাত 8টার দিকে প্রথম চালানে 15 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে 2023 সালের মার্চ মাস থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নেই পাতা, শিকড়, ফুল, ফল, কাণ্ড, তবুও গাছ, তরল গাছ। অবাস্তব মনে হলেও সেই গাছই প্রাকৃতিক গাছের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিনিময়ে দেবে অক্সিজেন। বিশ্বের দূষিত শহর হিসেবে ঢাকার অবস্থান যখন শীর্ষে, তখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দূষণ রোধে আশার আলো দেখাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে তরল গাছ বা লিকুইড ট্রি, যা ঘরে বাইরে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলো ব্যবহার করে কাজ করবে প্রাকৃতিক গাছের মতোই। নিজস্ব অ্যালগি ব্যবহার করে লিকুইড ট্রির একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি। এই যন্ত্রের কাজ মূলত হচ্ছে যে বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেওয়া এবং বাতাসে অক্সিজেনকে ছেড়ে দেওয়া। 2021 সালে সার্বিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত লিকুইড থ্রির দেশি ভার্সন একটি ফটো বায়োরিয়েক্টর। এই বায়ু পরিশোধন যন্ত্র ক্রমবর্ধমান মাইক্রো অ্যালজি বা ক্ষুদে শৈবালের শালক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, বিপরীতে ছাড়বে বিশুদ্ধ অক্সিজেন, যা ঘরে বাইরে কাজ করবে সর্বত্রই। প্রযুক্তিটা আমাদের প্রত্যাশার চাইতেও প্রাপ্তি বেশি। এটাকে কমার্শিয়ালি ভায়াবল করতে হবে। বিশ্ববিদ্যালয় এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে যে সহযোগিতা করা দরকার অবশ্যই করবে। তথ্য মতে বিশ্বজুড়ে এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চেয়ে 3 গুণ বেশি মানুষ মারা যান পরিবেশ দূষণের কারণে। এই উদ্ভাবন গাছের পরিপূরক কিংবা বিকল্প নয়। গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছকে ঘিরে সৃষ্টি হয় প্রাকৃতিক বাস্তুসংস্থান। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি এই উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। খেলার খবর, ফুটবল। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2 রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দল থেকে বাদ পড়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলত্তি প্রকাশিত দলে রয়েছেন কায়ো হেনরিক, ডগলাস সান্তোস এবং কায়ো জর্জের মতো নতুন মুখ। এই রাউন্ডের ম্যাচ দিয়ে ফেরার কথা থাকলেও নতুন করে ইনজুরিতে পড়ায় দলে জায়গা হয়নি নেইমারের। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়াসকেও স্কোয়াডে রাখেননি আনচেলত্তি। গত 2 রাউন্ডে দলের সঙ্গে তুলনা করলে এবার দলে পরিবর্তন 9টি। ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিনটন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইস হেনরিক। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 4 সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিলিয়ানরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে 9 সেপ্টেম্বর। ক্রিকেটের খবর, টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ব্র্যান্ডন টেইলর এবার রঙিন পোশাকেও খেলবেন। অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারকে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। 2021 সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টেলর। 4 মাস পর টেলর জানান, আইসিসি দুর্নীতি দমন আইনের ধারা লঙ্ঘন করেছেন তিনি। এরপর তাকে 3.5 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞা শেষ হতে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেলর। চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামেন তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে দেখা যাবে 39 বছর বয়সী এই তারকাকে। লঙ্কানদের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দুটি হবে আগামী 29 ও 31 আগস্ট। এরপর 3, 6 ও 7 সেপ্টেম্বর 3টি টি-20 খেলবে 2 দল। এই ছিল মধ্যাহ্নের খবরে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।